হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা সালফারের অক্সো অ্যাসিডগুলো সম্পর্কে দেখব। তাহলে সালফারের অক্সো অ্যাসিডগুলোর গঠন খুব ইম্পর্টেন্ট, যেরকম ফসফরাসের অক্সো অ্যাসিডগুলো ছিল সেরকমই। আচ্ছা, তো ফার্স্টেই দেখব যে সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তার সংকেত হচ্ছে তোমার H2SO4। কেন আগে সালফিউরিক অ্যাসিডটা বললাম? তো এখানে সালফারটা +6-এ থাকে, এটা হচ্ছে সালফিউরিক। এরপরে যখনই সালফারটা +4-এ থাকবে, যেমন H2SO3-তে এখানে সালফারটা +4-এ আছে, তো এটার নাম হচ্ছে তোমার সালফিউরাস অ্যাসিড। এই জন্যই বললাম। তো এটা হচ্ছে সালফিউরিক, কারণ অক্সিডেশন স্টেটটা বেশি। আর এটা হচ্ছে তোমার সালফিউরাস, কারণ অক্সিডেশন স্টেটটা কম। +6-এ থাকলে সালফিউরিক, +4-এ থাকলে সালফিউরাস। এরপর এই দুটোর গঠন সাইমালটেনিয়াসলি দেখব। তো সালফিউরিকের ক্ষেত্রে কটা এইচ আছে? দুটা। সালফিউরাসের ক্ষেত্রেও দুটা এইচ আছে। তো আমি সালফারের প্রথমে দুটো ওইচ করে দেবো। আর কি পড়ে আছে? দুটো অক্সিজেন, একটা দুটো, ব্যাস। সালফার 6টা ম্যাক্সিমাম বন্ড করতে পারে, 6টাই করেছে, কোনো সমস্যা নেই। এখানে দুটো এইচ আছে, মানে দুটো এইচ করে দেবো। আর কি পড়ে আছে? একটা ও, ব্যাস। একটা লোন পেয়ার থাকবে, যেহেতু 4টা বন্ড করেছে। আচ্ছা, এই গেল সালফিউরিক আর সালফিউরাস। এরপরে পাইরোসালফিউরাস অ্যাসিড। তাহলে পাইরোসালফিউরাস অ্যাসিড মানে ধরো H2SO3 আছে, তাহলে সালফিউরাস H2SO3, আরও একটা H2SO3 নেবে, হলো। এরপরে পাইরো মানে, পাইরো কথার অর্থ হলো হিট। তো এখান থেকে যখনই হিট দেবে জল বেরিয়ে যাবে। তো জল বেরিয়ে গেলে দেখো দুটো হাইড্রোজেন বেরোবে আর একটা অক্সিজেন বেরোবে। তাহলে কি পড়ে থাকবে? দুটো হাইড্রোজেন পড়ে থাকবে, দুটো সালফার পড়ে থাকবে, আর অক্সিজেন পড়ে থাকবে তোমার 5টা। এখানে 3টে, এখানে 2টা। তাহলে H2H2O5, এটা হচ্ছে পাইরোসালফিউরাস অ্যাসিড। তাহলে দুটো সালফার আছে, দুটো সালফারকে প্রথমে আমি একে লিঙ্কেজ করে দেবো। এরপরে দুটো হাইড্রোজেন মানে দুটো ওইচ হবে, একে একটা ওইচ দেবো, একে একটা ওইচ দেবো। আর অক্সিজেন পড়ে আছে কটা? 3টা। তাহলে এ দুটো নেবে আর এ একটা নেবে। যেহেতু এই সালফারটা 4টা বন্ড করেছে, তার জন্য একটা লোন পেয়ার। তো এটা হচ্ছে তোমার পাইরোসালফিউরাস অ্যাসিড। তাহলে পাইরো কথার অর্থ হলো হিট। তো সালফিউরাস অ্যাসিডকে দুটোকে তুমি যদি হিট করে দাও, একটা জল বেরিয়ে যাবে, যেটা পড়ে থাকবে বা যেটা পাবে সেটা হচ্ছে পাইরোসালফিউরাস অ্যাসিড। হয়েছে? এরপরে থায়োসালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে তোমার H2SO4। ঠিক আছে? এখানে এই যে দেখো দুটো ডাবল বন্ড ও আছে, তো একটাকে তুমি যদি ডাবল বন্ড এস করে দাও, এটা হয়ে যাবে থায়োসালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? ইজি। আচ্ছা, এরপরে পাইরো সালফিউরিক অ্যাসিড বা ডাইসালফিউরিক অ্যাসিড, যেটাকে ওলিয়ামও বলা হয়। তাহলে পাইরো সালফিউরিক অ্যাসিড কোথা থেকে পাবে? দুটো সালফিউরিক অ্যাসিড নেবে, H2SO4, H2SO4, এখান থেকে জল বের করবে। পাইরো মানে হিট, জল বের করবে। তাহলে কী পড়ে থাকবে? H2H2O7, এটাকেই পাইরো সালফিউরিক অ্যাসিড বা ডাইসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম বলা হয়। তো গঠন কীভাবে করবে? দেখো, আমি যদি এরকম করতে যাই আগেরটার মতো, সালফার সালফার লিঙ্কেজ করে দিলাম, একে একটা ওইচ দিলাম, একে একটা ওইচ দিলাম, কটা অক্সিজেন পড়ে আছে? 5টা। তাহলে এ তো ম্যাক্সিমাম দুটো নেবে, এ ম্যাক্সিমাম দুটো নেবে। আর একটা অক্সিজেন কোথায় দেবে? আর একটা অক্সিজেন তুমি দেবে এই দুটোর মাঝে, কারণ অন্য কোনো অপশন নেই। বোঝা গেল? ব্যাস, স্ট্রাকচার হয়ে গেল। তো এটা হচ্ছে তোমার পাইরো বা ডাইসালফিউরিক অ্যাসিড, বা যেটাকে আমরা ওলিয়াম বলছি। হয়েছে? আচ্ছা, এরপরে ডাইথায়োনাস অ্যাসিড। ডাইথায়োনাস অ্যাসিড, এটা একটু মনে রাখতে হবে। যেরকম সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরাস অ্যাসিড H2SO3, সেরকম এটা হচ্ছে তোমার H2H2O4। তো H2H2 যদি O4 হয়ে যায়, তাহলে সালফার সালফার লিঙ্কেজ থাকবে, দুটো হাইড্রোজেন, তার জন্য দুজনকে দুটো OH আর দুটো অক্সিজেন পড়ে আসে, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে তোমার ডাইথায়োনাস অ্যাসিড। হয়েছে? এরপরে ডাইথায়োনিক অ্যাসিড। তো যখনই থায়োনাস থেকে থায়োনিকে যাবে, এখানে দেখো +4-এ আছে, এটাও +4-এ আছে, এটা +6 হয়ে যাবে। তাহলে +6 কী করে হবে?
আর একটা অক্সিজেন এক্সট্রা করে দাও। তো এটা হচ্ছে ডাইথায়োনিক অ্যাসিড। তো এই সালফারটাও +6 আছে, এই সালফারটাও +6 আছে। তো ইকে বেশি থাকে, আসে কম থাকে, হলো। এরপরে পলিথায়োনিক অ্যাসিড। তো এই থায়োনিক অ্যাসিড থেকে কীভাবে পলিটা করবে দেখো। তো থায়োনিক অ্যাসিড আমরা তো জানি, এর মাঝে তুমি n সংখ্যক সালফার লিঙ্ক করে দাও, তাহলেই পলি পেয়ে যাবে, ব্যাস, বোঝা গেল। তো থায়োনিক অ্যাসিড আমরা জানি, থায়োনিক অ্যাসিডের মাঝে n সংখ্যক সালফারকে তুমি লিঙ্ক করে দিলে সেটা পলি হয়ে যাবে, হয়ে যায়। এরপরে পারক্সো অ্যাসিড, যেটাকে ক্যারোজ অ্যাসিড বলে, এই গঠনটা মনে রাখতে হবে, H2SO5 গঠন বলতে সংকেতটা মনে রাখতে হবে আর কি, H2SO5। তাহলে H2SO3 ছিল তোমার সালফিউরাস অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, H2SO5 পারক্সো অ্যাসিড, যেটাকে ক্যারোজ অ্যাসিডও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে তো এখানে সালফার আছে, OH আছে, তুমি যদি দুটো OH এইভাবে করতে চাও, আর কটা অক্সিজেন পড়ে আছে, এরপরে আর একটা অক্সিজেন আছে, তুমি কোথায় লিঙ্ক করবে, এটার মাঝে লিঙ্ক করে দেবে, ব্যাস হয়ে গেল। তো এটা হচ্ছে তোমার ক্যারোজ অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, পারক্সো কেন বলছে দেখো, এই যে পারক্সাইড লিঙ্কেজ এখানে আছে, তার জন্য এটাকে পারক্সো বলা হচ্ছে, আর কিছু না। আচ্ছা, এরপরে পারক্সো সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডের আমরা গঠনটা জানি কীরকম হয়, H2SO4, যেটাকে এভাবে দেখাই যে S ডাবল বন্ড ও OH, ঠিক আছে। আর একটা সালফিউরিক অ্যাসিডের গঠন করো, OH ডাবল বন্ড O, ঠিক আছে। তো এরপরে এই দুটো সালফিউরিক অ্যাসিডের অণু থেকে তুমি যখন এই মাঝের হাইড্রোজেনটাকে বের করে দেবে, তখন দেখো এই সালফার দুটোর মধ্যে একটা পারক্সো লিঙ্কেজ তৈরি হবে, হয়েছে। তো এটাকেই বলা হয় পারক্সো সালফিউরিক অ্যাসিড, যার সংকেতটা হয়ে যাচ্ছে তোমার। তাহলে দুটো H2SO4 যদি হয়, এটা কি হচ্ছে H4S2O8, তো দুটো হাইড্রোজেন বের করছিলে, তাহলে এটা কী হয়ে যাবে H2S2O8। এটাকে মার্শালের অ্যাসিডও বলা হয়, মার্শালের অ্যাসিড, ঠিক আছে। তাহলে এই অক্সো অ্যাসিডগুলোর গঠন ইম্পর্ট্যান্ট, যেরকম ওই ফসফরাসগুলোর ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট ছিল, সালফারগুলোর ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এগুলো খেয়াল রাখতে হবে। তো এখানে জিজ্ঞেস করে যে কতগুলো OH বন্ধন আছে, কতগুলো অ্যাসিডিক হাইড্রোজেন আছে, ঠিক আছে, কতগুলো পারক্সাইড লিঙ্কেজ আছে, এই ধরনের কোশ্চেন এখান থেকে করে। কোথায় ডাইরেক্ট সালফার বন্ধন আছে, কোথায় S ডাবল বন্ড S আছে, এই টাইপের। তাহলে গঠনটা না জানলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এরপরে H2SO4 নিয়ে একটু দেখব, সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশনটা ক্লাস 10-এর বইয়ে পেয়ে যাবে, ওটা মনেও থাকবে আশা করি। আর ওখানে তোমার অনুঘটক হিসাবে ইউজ করা হচ্ছিল প্লাটিনাম চূর্ণ আর তার সাথে অ্যাসবেস্টাস, ঠিক আছে, বা তুমি ভ্যানাডিয়াম পেন্টক্সাইডও ইউজ করতে পারো। আচ্ছা, এরপরে ভৌত ধর্ম তুমি যদি বলতে চাও, তাহলে এটা ধরো H2SO4 আছে, তাহলে তুমি যদি দুই অণু H2SO4 নাও, এর কী হয়ে যায়, আয়নায়ন হয়। আয়নায়ন মানে তাহলে H2SO4 প্লাস H2SO4, একটা H2SO4 H+ বর্জন করবে, আর একটা H2SO4 ওই H+টা গ্রহণ করবে। তাহলে যে বর্জন করবে সে হয়ে যাবে HSO4 মাইনাস, যে গ্রহণ করবে সে হয়ে যাবে H3SO4 মাইনাস। এটাকে বলা হয় শত আয়নায়ন, ঠিক আছে। এরপরে দেখবে বিভিন্ন ক্ষার বা ধাতুর সাথে বিক্রিয়া করানো আছে, প্রতিটা বিক্রিয়া তুমি ওই অক্সিডেশন স্টেট দিয়ে করে দিতে পারবে, কোনো সমস্যা নেই, ভেঙে করে দেবে, ঠিক আছে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল হিসাবে বলছি যে H2SO4 সাথে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। তো CO3 থাকা মানে CO2 উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে, এটা আগেই জানো। এরপরে তো এখান থেকে কী পাবে তুমি, 2H+ SO4 2-, এখান থেকে কী পাবে
2Na প্লাস CO3 2 মাইনাস। ঠিক আছে, তো দুটো Na প্লাস একটা SO4 2 মাইনাসের সাথে কী তৈরি করবে? Na2SO4। ব্যাস রিয়াকশান হয়ে গেল আর কি। তাহলে যদি অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা +3 হয়, Al2SO4 এর হোল 3 +3 -2, তাহলে +3 আর 2 গুণ হলে +6, এখানে -2 3 গুণ হলে -6, ওভারঅল 0, তার সাথে হাইড্রোজেন গ্যাস। ব্যাস, জিঙ্কের সাথেও সেম। এরপরে নিরুদন। তাহলে বিভিন্ন রিয়াকশানে দেখবে আমরা সালফিউরিক অ্যাসিডকে নিরোধক হিসাবে ব্যবহার করি, মানে জল বের করতে ব্যবহার করি। তাহলে তার একটা উদাহরণ অনেকগুলোই দেওয়া আছে, আমি একটা বলছি। তো যখন তুতে মানে CuSO4.5H2O, তো তুতেতে যখন তুমি H2SO4 দিয়ে দেবে, ওখান থেকে ওই কপার সালফেটে যে 5 অণু জল ছিল সব জলগুলো বেরিয়ে গিয়ে CuSO4 তৈরি করবে। এটা হচ্ছে বর্ণহীন। তুতেটার বর্ণ হচ্ছে নীল, বাট এটা বর্ণহীন। তো এর সাথে কী উৎপন্ন হবে? 5 অণু ওই H2SO4 আর জল, তাহলে H2SO4টা ওই জলটাকে নিয়ে নেবে। ঠিক আছে, এইভাবে নিরোধক হিসাবে কাজ করে। তো যখন তুমি বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করাবে, তখন তোমার জল তো উৎপন্ন হবেই, তার সাথে কোনো জায়গায় কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে, কোনো জায়গায় কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কোনো জায়গায় কার্বন উৎপন্ন হবে। ব্যাস, ঠিক আছে। এরপর ধরো NH3 গ্যাসের প্রিপারেশনের সময় বা H2S এর প্রিপারেশনের সময় বা HBr এর প্রিপারেশনের সময় বা HI এর প্রিপারেশনের সময়, এগুলোর সময় শুষ্ক করতে H2SO4 ব্যবহার করা যায় না। তাই যেহেতু ব্যবহার করা যায় না, কিছু না কিছু রিয়াকশান নিশ্চয়ই হয়। তাহলে যখন তুমি অ্যামোনিয়াকে শুষ্ক করতে চাইবে H2SO4 দ্বারা, তাহলে সেটা কী উৎপন্ন করবে? অ্যামোনিয়াম সালফেট। তাহলে NH4 এর হোল 2 SO4। যখন HBrকে শুষ্ক করতে চাইবে, তখন উৎপন্ন হবে তোমার Br2 SO2 আর জল। ঠিক আছে, তাহলে SO4 থেকে SO2, Br থেকে Br2 আর H অক্সিজেন থেকে জল। ব্যাস। তো এগুলো, এই রিয়াকশানগুলো জিজ্ঞেস করে না খুব একটা। এরকম জিজ্ঞেস করতে পারে যে H2SO4 কোনটার ক্ষেত্রে ব্যবহার করা যায় না বা শুষ্ক করতে ব্যবহার করা যায় না কেন, এই টাইপের। ঠিক আছে, এরপরে জারণ ধর্ম। তাহলে H2SO4 বিয়োজিত হয়ে কী উৎপন্ন করে? জল উৎপন্ন করে। তাহলে SO4 মানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে, তার সাথে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে, এটা জায়মান অক্সিজেন। তাহলে এই জায়মান অক্সিজেনটার জন্যই এ কী করে? জারণ ধর্ম দেখাতে পারে। তাহলে যখন তুমি ধরো কার্বনের সাথে H2SO4 বিক্রিয়া করাচ্ছ, তাহলে কার্বনটা 0-তে আসে, কার্বনটাকে জারিত করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করবে। এখানে কার্বনটা +4-এ আসে, নিজে +6 থেকে বিজারিত হয়ে +4-এ চলে আসবে, +4-এ। ঠিক আছে, তার সাথে জল উৎপন্ন করবে। তাহলে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়ে গেল, তার জন্য জারণ ধর্ম দেখাচ্ছে। তো এইভাবে দেখবে যে বিভিন্ন রিয়াকশান করানো আছে যেখানে অক্সিডেশন স্টেটের চেঞ্জটা একটু লক্ষ্য করবে। ঠিক আছে, যেমন P4 এর সাথে বিক্রিয়া যদি করাও তুমি, P4 এর সাথে H2SO4, তাহলে ওখান থেকে H3PO4 উৎপন্ন হবে। তাহলে P4-এ ফসফরাসটা 0-তে আছে, এখানে ফসফরাসটা +5-এ আছে। তাহলে 0 থেকে +5-এ জারিত করে দিল, নিজে বিজারিত হলো +6 থেকে +4-এ, তার সাথে জল। ঠিক আছে, সেরকম জিঙ্কের ক্ষেত্রে 0 থেকে +2-তে যাবে, ZnSO4 উৎপন্ন করবে। H2S এর ক্ষেত্রে H2Sটাকে -2 থেকে 0-তে নিয়ে যাবে। FeSO4 এর ক্ষেত্রে Fe-টা +2-তে আছে, তো +2 থেকে Fe থেকে কোথায় নিয়ে যাবে? Fe3+-এ, কারণ Fe +2 আর +3 দুটো স্টেটেই দেখা যায়। আচ্ছা, Na2CO3, এটা করি একটু। Na2CO3 প্লাস H2SO4, তো ওখান থেকে হচ্ছে তোমার Na2SO4 প্লাস CO2 প্লাস H2O। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা কী করে হচ্ছে? 2Na প্লাস CO3 2 মাইনাস 2H প্লাস SO4 2 মাইনাস,
তাহলে কার্বনেট থাকলে কার্বন ডাইঅক্সাইড আর জল তো উৎপন্ন হয়, মোস্ট অফ দ্য রিয়াকশান 99% রিয়াকশানে হয়। আচ্ছা, এখানে Na2+ আছে, SO4 2- আছে, এই রিয়াকশানটা আগে একবার করলাম না, যাই হোক, তাহলে এই দুটো মিলে Na2SO4 তৈরি করলো, এই রিয়াকশান আগে একবার করেছি দেখবে। আচ্ছা, এইভাবে ম্যাক্সিমাম রিয়াকশানগুলো তুমি দেখেই বুঝতে পারবে যে প্রোডাক্ট কী হতে পারে, ঠিক আছে। ওই ভেঙে ভেঙেই বোঝা যায় ম্যাক্সিমাম রিয়াকশানে, সব নিয়ে চাপের কিছু নেই। আচ্ছা, এরপরে H2SO4 অধক্ষেপণ বিক্রিয়া। তাহলে বেরিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, লেড অ্যাসিটেট CH3CO2Pb, তো এইগুলোর সাথে তুমি যদি H2SO4 বিক্রিয়া করাও, তো এগুলোর ক্ষেত্রে দেখো Ba2+ আছে, এখানে Ca2+ আছে, এখানে Pb2+ আছে, তাহলে H2SO4 থেকে কী পাবে? SO4 2- পাবে। তাহলে এখান থেকে BaSO4, এখান থেকে CaSO4, এখান থেকে PbSO4, তাহলে তিনটে সাদা আধক্ষেপ উৎপন্ন হবে। এইভাবে শনাক্ত করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কিছু মিসলেনিয়াস রিয়াকশান ওখানে করানো আছে দেখবে। তাহলে ফার্স্ট রিয়াকশান আছে K4FeCN এর হোল 6 এর সাথে। তো এই যদি জলের উপস্থিতিতে বিক্রিয়া করে, তো পটাশিয়ামের জন্য K2SO4 উৎপন্ন হবে, আয়রনের জন্য FeSO4 উৎপন্ন হবে, আর অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, NH4 2SO4, ঠিক আছে। তো এই CnH2 এখান থেকে অ্যামোনিয়ামটা উৎপন্ন হয় আর কার্বন মনোক্সাইডও উৎপন্ন হয়, এভাবে ভাবতে পারো, ঠিক আছে। অ্যামোনিয়াম সালফেট আর কার্বন মনোক্সাইড, ওকে। এরপরে H2SO4 এর সাথে PCl5 এর বিক্রিয়া। তাহলে H2SO4 এর গঠনটা যদি করতে পারো তাহলে বিক্রিয়াটা ইজিলি করে দিতে পারবে। তাহলে PCl5 কী হিসাবে কাজ করে? ক্লোরিনেটিং বিকারক হিসাবে, মানে ক্লোরিন ঢোকাতে সাহায্য করে। তাহলে এখানে একটা H বেরিয়ে যাবে, একটা Cl ঢুকে যাবে, মানে S ডাবল বন্ড OCl OH, ঠিক আছে। আবার যদি ফার্দার রিয়াকশান করো আবার H বেরোবে, Cl ঢুকে যাবে। ফার্স্ট স্টেপে এটাই হয়, তো এটাকে এইভাবে লেখানো আছে দেখবে ClSO3H, ঠিক আছে। তো এর সাথে উৎপন্ন হবে, তাহলে এই PCl5 থেকে PCl5 এর যদি গঠন দেখো, 5টা Cl থাকে, তো তাহলে এখান থেকে দুটো যদি Cl বেরিয়ে যায়, PCl3 পড়ে থাকবে। তাহলে দুটো Cl বেরিয়ে গেলে একটা অক্সিজেন যদি এখানে ঢোকে, তাহলে POCl3 হয়ে যাবে, POCl3, কারণ PCl4 বলে তো কিছু হয় না, তার জন্য দুটো ক্লোরিন তোমাকে বের করতে হবে, আর দুটো ক্লোরিন বেরোলে একটা অক্সিজেন ঢুকে যাবে। তাহলে যেহেতু একটা এক্সট্রা Cl তুমি বের করেছো, একটা জায়গায় দুটো বের করেছো, তো ওই যে হাইড্রোজেনটা এখান থেকে বেরিয়েছিল, ওই হাইড্রোজেনটা Cl এর সাথে যুক্ত হয়ে এই Cl তৈরি করবে, এইভাবে ভাবতে পারো। আচ্ছা, এরপরে P2O5 এর সাথে বিক্রিয়া। তাহলে P2O5 এর সাথে বিক্রিয়া করে SO3 উৎপন্ন করবে আর HPO3 উৎপন্ন করবে, মেটাফসফরিক অ্যাসিড, ঠিক আছে। KClO3 এর সাথে বিক্রিয়া, KClO3, এই দুটো রিয়াকশান একটু মনে রাখতাম, হ্যাঁ, এখানে কিছু ট্রিক্স কাজ করে না। তাহলে KHSO4, HClO4, ClO2, H2O, এই দুটো ইম্পর্ট্যান্ট কম্পাউন্ড। HClO4টা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, ClO2টা হচ্ছে ক্লোরিন ডাই অক্সাইড, ঠিক আছে। ব্যাস, তাহলে এমসিকিউর ক্ষেত্রে ওটাই সুবিধা যে ডাইরেক্ট ওরকম রিয়াকশান জিজ্ঞেস করবে না, হয়তো একটা সাইড দেওয়া থাকবে, একটা সাইড তোমাকে লিখতে হবে, মোটামুটি প্রেডিক্ট তুমি করতে পারবে যদি রিয়াকশানগুলো তোমার একবার পড়া থাকে, ঠিক আছে। সব রিয়াকশান একদম এক্স্যাক্টলি মনে রাখা তো সম্ভব না, তো যদি রিয়াকশানগুলো পড়া থাকে প্রেডিক্ট তুমি করে দিতে পারবে যে এখানে প্রোডাক্ট কী হতে পারে, ঠিক আছে। আর পরিচ্ছেদ টাইপের কোশ্চেনগুলো দেখলেও বুঝতে পারবে যেখান থেকে কী কোশ্চেন হতে পারে। আমি তো কিছু বলেই দিলাম, আর কিছু ওখান থেকে দেখবে। এরপর H2SO4 ব্যবহার, সে ডিনামাইট প্রিপারেশন, TNT পিকেটিক গ্যাসের প্রস্তুতি এখানে ইউজ করা হয়, আর পেট্রোলিয়াম থেকে বিভিন্ন অপদ্রব্য অপসারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার শনাক্তকরণ, এই যে অধক্ষেপ বিক্রিয়াগুলো দেখলে, যে সাদা অধক্ষেপগুলো হচ্ছিল বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, লেড সালফেট, ওখান থেকে বুঝতে পারবে যে এখানে H2SO4 নিশ্চয়ই আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখবে অনেক বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছিল। এবার সালফার ডাইঅক্সাইডের গন্ধ কীরকম বলতো? পোড়া গন্ধকের মতো।
তো এখান থেকেও শনাক্ত করতে পারবে যে ওই জায়গায় নিশ্চয়ই H2SO4 আছে। ঠিক আছে, তো এই ক্লাসে এতটাই। থ্যাংক ইউ।